আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আগের দিন হয়েছিল কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রাল থিওরেম। যেটা কচিস ইন্টিগ্রাল থিওরেমটা কি বলছে, যে ধরো এরকম একটা রিজন রয়েছে, রিজনটাকে একটা সি কার্ভ একটা রিজনকে ক্রিয়েট করেছে। এই রিজনের মধ্যে এফজেড ফাংশনটা অ্যানালিটিক। অ্যানালিটিক মানে কি, ডিফারেন্সিয়েবল হবে, ডিফারেন্সিয়েট করতে পারবে। তো সেই অবস্থায় কচিস ইন্টিগ্রাল থিওরেম কি বলছে, এই কার্ভটার উপর তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডিজেড, সেটা আমাকে কি দেবে, জিরো দেবে। এটা হচ্ছে আমার কচিস ইন্টিগ্রাল থিওরেম। এটা আমরা আগের দিন পড়েছিলাম, এটা লেখার দরকার নেই, এটা আগের দিন করা হয়েছে। আর এইটার কি বলে, আমরা একটা অঙ্কও দেখেছিলাম, এটার প্রুফও দেখেছিলাম। কিন্তু কি হবে যদি আমার এই যে রিজনটা রয়েছে, ধরো আমরা এইখান থেকে স্টার্ট করতে পারো, ধরো একটা এরকম ক্লোজ কার্ভ রয়েছে, একটা ক্লোজ কার্ভ রয়েছে, সেই ক্লোজ কার্ভের মধ্যে একটা সিম্পল ক্লোজ কার্ভের মধ্যে একটা এমন পয়েন্ট আছে, পয়েন্ট সে এ, একটা পয়েন্ট আছে এ। এই পয়েন্টে এফ জেড ইজ নট অ্যানালিটিক। এই যে পয়েন্টটা এফ জেডটা যেটা আছে ইজ নট অ্যানালিটিক অ্যাট জেড ইকুয়ালস টু এ। তখন কি হবে, সেক্ষেত্রে আর কচিস ফর্মুলা যেটা আছে বাকি প্রত্যেক পয়েন্টে আমার এফ জেড অ্যানালিটিক হচ্ছে, কিন্তু এই কার্ভের ভেতরে এই রিজনটার মধ্যে এই একটা পয়েন্ট আছে যে পয়েন্টে আমার এফ জেড অ্যানালিটিক হচ্ছে না। নর্মালি হয় কি, ইনফাইনাইট হয়ে যায়। তখন আমাকে করতে হবে কি, আমাকে কচির ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা একটু লেখার আগে একটুখানি লিখে নিতে পারো। কচিস ইন্টিগ্রাল ফর্মুলা কি বলছে, যে if fz is if Cauchy's integral formula, if fz is an analytic function, if fz is an analytic function in a closed curve C, and if এখানে এ লিখছি, তো এটাকে আমি এই ইনভার্টেড কমার মধ্যে দিচ্ছি, কারণ হচ্ছে কি এটা একটা আলাদা পয়েন্ট হিসাবে আমি চিহ্নিত করছি। অ্যান্ড ইফ এ ইজ এ পয়েন্ট and if A is a point within C, within the region enclosed by C, within the region enclosed by C, where at which fz is not analytic. ঠিক আছে, তাহলে fz, এই যে সি রিজনটা এনক্লোজ করেছে, এই পুরো রিজনটার মধ্যে fz একটা অ্যানালিটিক ফাংশন, শুধু একমাত্র একটা পয়েন্ট আছে এ, যেখানটায় আমার কি হচ্ছে, fz অ্যানালিটিক হচ্ছে না। তাহলে কি হবে, তাহলে আমার ফর্মুলা এটা হবে, দেন এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা লেখো, f of a equals to 1/2 pi integration over c f of z by
জেড মাইনাস এ। এবার তোমরা এখানে খেয়াল করে দেখো, জেড মাইনাস এ, তার মানে যখন জেড ইকুয়ালস টু এ হবে এই পার্টটা কি হয়ে যাবে? যখন জেড ইকুয়ালস টু এ হবে তখন এই ইন্টিগ্রালটা কি হয়ে যাবে বলো? ওই তো এটা ইনফাইনাইট হয়ে হ্যাঁ, যাবে তো তো। তার মানে জেড ইকুয়ালস টু এ তে আমার অ্যানালিটিক থাকছে না। অ্যানালিটিক না থাকা মানে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। তোমরা ভাবতে পারো যে ইনফাইনাইট হয়ে যাচ্ছে এক্ষেত্রে। where where point A where point A, এই পয়েন্টটাকে একটা নাম আছে, is called, তোমরা আগের বার পড়েছো সিঙ্গুলার পয়েন্ট। এই যখন এই আগের বার কি বলে আমরা করছিলাম না, এই পলিনোমিয়াল করা হচ্ছিল তখন এগুলো পড়েছিলে সিঙ্গুলার পয়েন্টস। তো এ হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট, এ হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, কারণ এইখানটায় আমার ফাংশনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটা হচ্ছে আমার কচির ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা। দুটো ফর্মুলা হবে, এটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা। আর একটা ফর্মুলা হবে সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা, সেটা কি? অলসো সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে এইটা, লিখে রাখতে পারো। এফ অফ এ, সরি এফ অফ এ না, এফ এন এ, এইটা এটা বলছে হচ্ছে nth ডেরিভেটিভ। nth ডেরিভেটিভ, nth ডেরিভেটিভ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই 2 পাই i, n ফ্যাক্টোরিয়াল বাই 2 পাই i ইন্টিগ্রেশন ওভার c, এখানটায় আমার হয়ে যাবে এফ অফ জেড ডিজেড, যেমন ছিল তেমন থাকছে। নিচে আমার থাকবে হচ্ছে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে আমার কচিস সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা। এটা হচ্ছে কচির সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা। এখানটায় এফ অফ এনটা কি, এখানে এফ অফ এনটা কি, এটা রিপ্রেজেন্ট করছে nth ডেরিভেটিভ অফ a, nth ডেরিভেটিভ অফ, খেয়াল রাখবে এফ জেড at z equals to a। এইটা খেয়াল রাখবে, এফ এন এ যেটা এফ অফ এন, এফ অফ এন এ, এটা রিপ্রেজেন্ট করছে nth ডেরিভেটিভ অফ এফ জেড at z equals to a। এটা হচ্ছে কচির সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, হয়েছে এটা? কোনটা আগেরটা, আগের ফর্মুলাটা? প্রথম বলতে এইটুকুই স্টার্ট হয়েছিল। কচিস ইন্টিগ্রাল থিওরেমটা আগের দিন করানো হয়েছে, এটা লেখার দরকার নেই, এটা এমনি জাস্ট দিয়ে রেখেছি। কচিস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে তোমরা করো, এই কচিস ইন্টিগ্রাল ফর্মুলা এখান থেকে আজকে স্টার্ট হচ্ছে। তো আমরা এখানে দুটো ফর্মুলা শিখলাম। ফার্স্ট ফর্মুলা হচ্ছে এইটা, যে এবার দেখো এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তোমাকে যদি কোনো এরকম টাইপের ইন্টিগ্রেশন থাকে, এই ইন্টিগ্রেশনটা দেখছো তো, যদি এরকম কোনো একটা ইন্টিগ্রেশন পাও যেখানে নিচে জেড মাইনাস এ রয়েছে, তাহলে সেটা থেকে তুমি কি করতে পারবে, এই ইন্টিগ্রেশনটাকে তুমি এই ফর্মুলা ফেলে বার করতে পারবে। এবার কোন ফর্মুলাটা ফেলবে সেটা ডিপেন্ড করছে তোমার এই ইন্টিগ্রেশনের এই পয়েন্টটায় কি আছে, জেড মাইনাস এ আছে না জেড মাইনাস এ টু দি পাওয়ার সামথিং আছে।
যদি জেড মাইনাস এ টু দি পাওয়ার সামথিং থাকে তখন তোমাকে সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর যদি সেকেন্ড জেড মাইনাস এ থাকে নিচে তাহলে শুধু তোমাকে ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক সলভ করব। আচ্ছা, অঙ্ক করার আগে চলো এক কাজ করা যাক, এই দুটো ফর্মুলার প্রুফ আমরা করে দিই, কারণ তোমাদের প্রুফ আসতে পারে। তো চলো প্রুফটা করা যাক। ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা করি। প্রুফ অফ Cauchy's ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা। প্রুফগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। পার্টিকুলারলি এইটার প্রুফ, এই প্রুফটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রাল ফর্মুলার যেটা আছে প্রথমটার, দ্বিতীয়টা ইজি, প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটুখানি ব্যাপার আছে বুঝতে হবে। এক্ষেত্রে আমরা করব কি, ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলার প্রুফ করার জন্য আমরা করব কি, আমরা দুটো কার্ভ ধরব। একটা কার্ভ হচ্ছে এইটা হচ্ছে আমার কার্ভ সি। এই কার্ভ সি এর ভেতরে আমার প্রত্যেক পয়েন্টে আমার এফজেডটা অ্যানালিটিক, একমাত্র একটা পয়েন্ট বাদ দিয়ে, সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। পয়েন্ট এ বাদ দিয়ে বাকি প্রত্যেক পয়েন্টে আমার কি আছে, অ্যানালিটিক, আমার এফজেড অ্যানালিটিক, শুধু এই পয়েন্টটা বাদ দিয়ে। তো এবার আমি করব কি, আমি এখানটায় এটাকে ঘিরে একটা সার্কেল আঁকবো। এটাকে ঘিরে আমি একটা সার্কেল আঁকবো, এই সার্কেলটার নাম দিয়ে দেবো C1। ঠিক আছে, তো এই এটাকে ঘিরে, এটা কিন্তু একটা সার্কেল উইথ সেন্টার। এবার তো এই কথাটা আমি এখানটায় একটুখানি লিখে দিই চলো, যে আমরা এখানটায় ধরছি সি কার্ভ রয়েছে। আচ্ছা, এখানটায় আমরা এভাবে ধরবো, লেট দ্য ফাংশন fz by z minus a, এই পুরোটা নিতে হবে, fz by z minus a is analytic in the region enclosed by curve C except at point A. except at point A, point A বাদ দিয়ে প্রত্যেক পয়েন্টে আমার fz by z minus a এই ফাংশনটা অ্যানালিটিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা করলাম কি, আমরা একটা এটাকে সেন্টার ধরে আমি আরেকটা সার্কেল আঁকলাম, যেটাকে আমি নাম দিচ্ছি C1। তো we draw a circle C1 with center A and radius R। and radius R, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, তাহলে এইটাকে কি লেখা যেতে পারে, radius R such that এটা লেখা যেতে পারে কি, দেখো z minus a মডিউলাস, এটা একটা সার্কেলের ফর্মুলা, তো equals to R represent C1। z minus a equals to R represent C1। C1 হচ্ছে একটা সার্কেল যার সেন্টার হচ্ছে A, সরি হ্যাঁ সেন্টার হচ্ছে আমার A আর রেডিয়াস হচ্ছে R। তো এইটা লিখতে পারি, সেন্টার এ থাকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি a,0 হচ্ছে সেন্টার। এই জায়গাটা বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি কি করব, এইটা ধরলাম, তো এবার যে C1টা খেয়াল করে দেখো, C1টা আমার C এর ভেতরে লাই করছে, আর এই এর ভেতরে
in between C and C1 fz by z minus 1 is analytic. Sorry, z minus a is analytic. আমার এই দুটো রিজনের ভেতরে আমার কিন্তু fz by z minus এটা অ্যানালিটিক হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে আমরা একটা থিওরেম ছিল as fz by z minus a is analytic between C and C1 in the region between C and C1, তাহলে hence by Cauchy's formula বা Cauchy's theorem, এটা আমরা আগের দিন কটা থিওরেম লিখিয়েছিলাম খেয়াল করুন। Cauchy's theorem এর কটা কনসিকুয়েন্সেস হয় আগের দিন লিখিয়েছিলাম, সেখানে একটা মার্ক করে দিয়েছিলাম। এই থিওরেমটা আমরা লিখতে পারি কি পারি না বলো? ইন্টিগ্রেশন ওভার c fz dz, সরি fz by z minus 1 dz, এই জিনিসটা আমার কার সাথে ইকুয়াল হবে? ক্লোজ ইন্টিগ্রাল ওভার c1, সরি ক্লোজ ইন্টিগ্রাল, হ্যাঁ যাই হোক ইন্টিগ্রেশনই দিই, ইন্টিগ্রেশন ওভার c1 ক্লোজ ইন্টিগ্রাল দিলে অসুবিধা নেই, fz dz বাই z minus 1, এটা লেখা যেতে পারে। আগের দিন একটা থিওরেম আমরা করেছিলাম এরকম, মনে পড়ছে? এটা হচ্ছে ফ্রম Cauchy's থিওরেম। আমরা এই জিনিসটা লিখতে পারি, এখানটায় c টা এখানে ইকুয়ালস টু, এখানে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ওভার c1, ঠিক আছে? এবার c1 কি রিপ্রেজেন্ট করছে, এটা হয়েছে তো? হ্যাঁ এবার c1 কি রিপ্রেজেন্ট করছে? নাও c1 ইজ মডুলাস অফ z minus a ইকুয়ালস টু r, এইটা আমার c1 কে রিপ্রেজেন্ট করছে, একটু আগে আমরা লিখলাম। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, which implies যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার z minus a, এইটা মডিউলাস ভ্যালু যদি r দেয়, তাহলে কমপ্লেক্স নাম্বার z minus a আমায় কি দেবে? r e to the power I theta দেবে কি দেবে না? এটা কমপ্লেক্স, দেখো z minus এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা, z minus a মডিউলাসটা, তার মডিউলাসটা z minus এটা কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাসটা যদি r হয়, তাহলে অ্যাকচুয়াল কমপ্লেক্স নাম্বারটা কি হবে? r e to the power I theta, রাইট? তাহলে z কি হচ্ছে? z equals to a plus r e to the power I theta, এই জায়গাটা বুঝতে পারলে তো? এই পার্টটা বুঝতে পারলে তো? তাহলে dz কি হবে? আচ্ছা, এখানটায় a কনস্ট্যান্ট r কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট r কনস্ট্যান্ট, তাহলে আমার dz কি হবে? I r e to the power I theta d theta। স্যার বলছিলাম যে আমরা এখানে এটাকে x প্লাস i বাই ফর্মে লিখলাম না কেন? কারণ এটা আমরা মানে এটা তো একটা প্রুফটা করবার জন্য আমাদেরকে এই ফর্মটা আনতে হচ্ছে, এটা একটা প্রুফ, তো এই প্রুফটাকে করবো আমরা, সেই জন্য এইভাবে আমরা করছি। এবার z আর dz আমরা পেয়ে গেছি, তাহলে এবার আমরা দেখো কি করব। এই যে আমার ফর্মুলাটা রয়েছে, এই যে ফর্মুলাটা রয়েছে c1 এর ফর্মুলাটা fz by z minus a, এখানটায় আমরা করব কি, আমরা এখানটায় ভ্যালুগুলো বসাতে থাকবো। ইন্টিগ্রেশন ওভার c1 fz এর জায়গায় আমার কি থাকবে? fz এর জায়গায় আমার তুমি এইটা বসিয়ে দাও, a plus r e to the power I theta। dz এর জায়গায় তোমরা কি বসবে? i r e to the power I theta d theta। আচ্ছা, খেয়াল রাখবে এখানটায় r আর এটা লেখার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানটায় নিচে আছে z minus a, z minus a আমাকে কি দিয়ে দেবে? r e to the power I theta। দেখো r e to the power I theta উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে? which is equals to, আচ্ছা এটা c1, সরি ইন্টিগ্রেশন ওভার c1, ইন্টিগ্রেশন ওভার c1, এটা আমাকে কি দেবে? f of a plus r e to the power I theta, মানে f যেটা হচ্ছে সেটা ফাংশন হচ্ছে এই জিনিসটার, a plus r e to the power I theta, একটা i পড়ে থাকছে, আর e to the power I d theta কেটে গেছে, এখানে d theta পড়ে থাকছে, ঠিক আছে তো? তা আমার আলটিমেটলি এই জিনিসটা দাঁড়ালো। এবার আমরা এখানটায় ধরছি কি, যে আমরা একটা লিমিট চয়েস করছি, যেই লিমিটে
এই যে C1টা রয়েছে, এই যে C1 সার্কেলটা রয়েছে, এই C1 সার্কেলটা শ্রিঙ্ক করে ছোট হয়ে গিয়ে শুধুমাত্র এই A পয়েন্টটাকে কভার করবে। এই C1 সার্কেলটা শ্রিঙ্ক করে গিয়ে ছোট হয়ে গিয়ে জাস্ট মাত্র এই A পয়েন্টটাকে কভার করবে। বুঝতে পারলে তো? তো এই লিমিটটা কিসে হবে? ইন দ্য লিমিট r টেন্ডস টু 0, limit r tends to 0, the circle in the limit r tends to 0, the circle C1 shrinks to the point A. তাহলে সার্কেলটা শ্রিঙ্ক করে শুধু পয়েন্ট এটাকে কভার করবে। বুঝতে পারছো তো? তো এই লিমিটটা যদি আমরা বসাই, যদি আমি এই লিমিটটা বসাই, লিমিট r টেন্ডস টু 0 করে দিই, তাহলে কি হবে খেয়াল করে দেখো। r টেন্ডস টু 0 করলে আমার এই পয়েন্টটাতে এই পার্টটাকে আমি তুমি 0 করে দিতে পারো। তাহলে আমার কি পড়ে থাকছে? দেন নিচে লিখছি ইন্টিগ্রেশন ওভার সি, আমি তো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা বার করছিলাম, ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। এটা আমার কি বেরিয়েছিল? ইন্টিগ্রেশন ওভার C1, এখানটায় আমার কি আছে? এফ অফ এ আছে, প্লাস আরটা 0 হয়ে গেল, তাহলে এফ অফ এ পড়ে থাকবে আই ডি থিটা, এফ অফ এ আই ডি থিটা। তুমি এখান থেকে কি করতে পারবে? তুমি আইটাকে বাইরে আনতে পারো, এফ অফ এ যেটা আছে সেটাও একটা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে আসতে পারো। তাহলে আমার এখানে কি পড়ে থাকছে? ইন্টিগ্রেশন ওভার C1 ডি থিটা। এবার এটা তো একটা সার্কেল, তাহলে কি দেবে? C1 তো একটা সার্কেল, তাহলে ইন্টিগ্রেশনটা কি দেবে? 2 পাই দেবে কি দেবে? 2 পাই দেবে কি দেবে না? হ্যাঁ স্যার। কারণ এইটা তো একটা সার্কেল, as C1 is a circle. ক্লোজ ইন্টিগ্রাল ওভার C1 ডি থিটা, এটা আমাকে দেবে 2 পাই। ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা দেখো, আমার এই জিনিসটা ইন্টিগ্রেশন ওভার এই জিনিসটা ইকুয়ালস টু এইটা বেরোলো, এটাই তো আমার কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটাকে বরঞ্চ পুরোটাই লিখি, which implies integration over c fz dz by z minus a, এটা ইকুয়ালস টু আমার কি বেরোলো? 2 পাই আই এফ অফ এ। তাহলে এটা আমার কি বেরোলো? or which implies তুমি f of a টাকে যদি নিয়ে আস, বা এটাও লিখতে পারো, এই ফর্মুলাটাও এইভাবে মাথায় রাখতে পারো, বা এখান থেকে তুমি f of a which implies f of a equals to 1 by 2 pi I integration over c f of z dz by z minus a, which is Cauchy's integral formula, which is Cauchy's first integral formula. এটার প্রুফ হয়ে গেল। এবার সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলাটা প্রুফ করব। সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলাটা প্রুফ করব আমরা ফার্স্ট দিয়ে। তো ফার্স্টটা আমি এই কারণেই ইম্পর্টেন্ট বললাম, খেয়াল করে দেখো এক্ষেত্রে আমরা এইসব কনসেপ্টগুলো এনেছি, যে একটা এই সার্কেল ধরেছি, একটা সার্কেল ধরেছি আমরা এখানটায়, সেই সার্কেলটাকে শ্রিঙ্ক করলাম, সার্কেলের জন্য আমার এ জেড মাইনাস এটাকে আর ই টু দি পাওয়ার আই থিটা ধরলাম। এইভাবে এইগুলো ইউজ করে তবে আমি এই প্রুফটা করতে পেরেছি। তো এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট, ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলার প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা হলো আশা করি। চলো সেকেন্ড প্রুফটা ইজিলি হয়ে যাবে। Cauchy's সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা।
কারোর কিছু মিস গেলে বলো কিন্তু, হ্যাঁ। প্রুফ অফ কচির সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা। তো স্টার্ট করব এটা কি দিয়ে, ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে। ফ্রম কচিস ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা উই হ্যাভ first integral formula ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলাটা কি ছিল, আমার এই জিনিসটা ছিল f of a equals to 1 by 2 pi I integration over c f of z by z minus a dz। এটা ছিল ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা। এবার আমি কি করব, বোথ সাইডকে a দিয়ে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু a। both sides with respect to a। তাহলে কি হবে, এই সাইডটা কি হয়ে যাবে, f প্রাইম a হয়ে যাবে, রাইট। f প্রাইম a হয়ে যাবে ফার্স্ট ডেরিভেটিভ অফ a which is equals to, এখানটা কি হবে দেখো, আচ্ছা এইটাকে তুমি যদি a এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, খেয়াল রাখবে a এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, 1 by 2 pi i আর যেমন আছে তেমন থাকছে, ইন্টিগ্রেশনটাও যেমন আছে থাকছে। তুমি খেয়াল করে দেখো এইটার নিচে এটা -1 আছে, তো -1 এর জন্য একটা -1 বাইরে এসে যাবে। আর কি হবে, ইন্টিগ্রেশনটা রাখলাম, এইখানটায় z মাইনাস a হোল স্কয়ার হবে কি হবে না বলো, এখানে z মাইনাস a হোল টু দি পাওয়ার -1 আছে, তার যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে -1টা বাইরে আসবে, আর এটা -1 এটা স্কয়ার হয়ে যাবে, -2 হয়ে যাবে। আর তারপর কি হবে, চেন রুল অনুযায়ী এবার মাইনাস এর ওপর ডেরিভেটিভ হবে, তো মাইনাস এর ওপর ডেরিভেটিভ হলে আরেকটা -1 বেরিয়ে আসবে, ঠিক কি না? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। তাহলে আমার আলটিমেটলি এই জিনিসটা দাঁড়ালো, দুখানা মাইনাস গুণ হয়ে গিয়ে আমার প্লাস হয়ে গেল। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, আলটিমেটলি দাঁড়াচ্ছে 2 pi i ইন্টিগ্রেশন ওভার স্যার এটা কনস্ট্যান্ট না? কোনটা? এটা স্যার এটা কনস্ট্যান্ট, তো হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট। আমি তো ডেরিভেটিভ এর রেসপেক্টে করছি। এটা তো কনস্ট্যান্ট, কিন্তু ডেরিভেটিভ করছি এর রেসপেক্টে, ডেরিভেটিভ করছি এর রেসপেক্টে। তুমি যদি ভ্যারিয়েবল দেখো, যদি তুমি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তখন তো তোমার জেডটাকে কনস্ট্যান্ট ধরা হচ্ছে না, এখানে ডেরিভেশনের ভ্যারিয়েবল কোনটা সেটা দেখতে হবে, বুঝতে পারলে? আর তুমি তো ডেরিভেটিভ করতেই পারো, তুমি ধরো কথার কথা বলছি, ধরো একটা ফাংশন নিয়েছো f(x) = cx, cটা কনস্ট্যান্ট, তুমি যদি c দিয়ে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, f(x) কে যদি c দিয়ে ডেরিভেটিভ করো তোমার x পড়ে থাকবে কি থাকবে না বলো, বোঝা গেল কেসটা? হ্যাঁ স্যার, কিন্তু তাহলে এখানে জেডটা কি কনস্ট্যান্ট হচ্ছে? হ্যাঁ, তাই অবভিয়াসলি এক্ষেত্রে আমি তো ডিফারেন্সিয়েট করছি এ দিয়ে না, এইটাও খেয়াল করো ফাংশন অফ এ, তাই জন্য এটা আমার হয়ে যাচ্ছে f প্রাইম এ, যেহেতু এটা আমার এর ফাংশন, ঠিক আছে। আর এই সাইডটা আমি জেডটাকে কিছু হাত দিচ্ছি না, এর ওপর আমি ডেরিভেটিভ করব, তো এর ওপর ডেরিভেটিভ করলে বা নিচে পুরো টার্মটা এ রয়েছে, তাহলে অবভিয়াসলি এই টার্মটাকে আমাকে কি হবে, -1 আসবে, এটা স্কয়ার হয়ে যাবে, তারপর এর ওপর ডেরিভেটিভ হবে, মাইনাস এ আছে বলে সামনে একটা -1 আসবে, তাতে আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে। বুঝতে পারলে কিনা দেখো একটুখানি এই ডেরিভেটিভটা। স্যার তাহলে ডিজেডটা ওরকমই থাকবে? হ্যাঁ অবভিয়াসলি, আমি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আমার তো এখানে জেড এর গায়ে হাত দেব না,
আমি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ডিজেডটা আর এফজেডটা যেমন আছে তেমনই থাকবে, ওইগুলো সব কনস্ট্যান্ট ধরে আমি ডেরিভেটিভ করব। ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। বলো। যেটা কনস্ট্যান্ট হলে সেখানে ডিজেটা তো জিরো হয়ে যাবে। না 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 না, আরে না, পুরোটা গুণ আছে না, কি করে জিরো হবে? প্লাস থাকলে তখন হতো না। তোমার তো পুরো, তোমার কিরাম সংখ্যাটা কিরকম আছে, ধরো এ জেড গুণ আছে, তুমি এটাকে ডেরিভেটিভ করছো এ দিয়ে, তাহলে এটা 1 হয়ে যাবে, জেডটা থাকবে, কি করে জিরো হবে? এখানে তো প্লাস ঠিক নেই আছে। না, সব তো গুণ ফর্মে রয়েছে, সব তো এক প্রোডাক্ট ফর্মে রয়েছে না, তো হুম। কনস্ট্যান্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে চলো এরপর আবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং এগেন উই গেট। ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এ দিয়েই ডেরিভেটিভ করব, তাহলে আমার কি হয়ে যাবে? কি হলো? হ্যালো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। Differentiating again with respect to a, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে এফ ডাবল প্রাইম এ হয়ে যাবে ডবল ডেরিভেটিভ, আর এই সাইডটা একই রকম ভাবে যদি করি, তোমরা খেয়াল করে দেখো এই জিনিসটা আসবে 2 পাই আই। এবার আমার এখানটায় 2 আছে, তাহলে আমার এখানে একটা 2 বেরিয়ে আসবে, অ্যাকচুয়ালি -2 বেরিয়ে আসবে। আর কি হবে, এখানটায় ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড ডিজেড বাই জেড মাইনাস এ হোল কিউব হয়ে যাবে, আর একটা -1 অবভিয়াসলি সামনে আসবে, which is f double prime a equals to এটাকে আমি লিখবো 2/2 পাই i integration over c fz dz by z minus a whole cube। হলো? এটা হলো তো? দেখো, বুঝতে না পারলে জিজ্ঞেস করো। এটা বুঝতে পারলে তো আশা করি। এখানে দেখো, এখানটায় স্কোয়ার ছিল, তো এটা ডেরিভেটিভ করলে -2 আসবে, আর তারপর আবার এর মাইনাস এর উপর ডেরিভেটিভ হবে বলে -1 আসবে, -2 -1 +1 হয়ে যাবে, আর এখানটা কিউব চলে আসবে। আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো ফটাফট? স্যার 3/2 পাই i ইন্টিগ্রেশন c fz by z minus a to the power 4। 3 into 2 হয়ে যাবে 6। তাহলে এখানটায় ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড ডিজেড বাই নিচে আমার হয়ে যাবে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার 4। আর একবার যদি ডেরিভেটিভ করি, এইখানেই ছেড়ে দিতে পারো, তাও আমি আরেকটা এক্সট্রা করিয়ে দেখাচ্ছি, ডিফারেন্সিয়েটিং এগেন, আর এতবার এফ প্রাইম না লিখে আমি এফ টু দি পাওয়ার 4 করে দিচ্ছি, মানে 4 বার ডেরিভেটিভ হচ্ছে, এটা 4 নম্বর বার ডেরিভেটিভ হচ্ছে, এফ 4 করে দিলাম, ইকুয়ালস টু এখানটায় কি হবে বলতো এবার 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে এটা কি বোঝাচ্ছে, অনেকটা 4 ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছে কিনা। ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার 5 dz।
Thus, derivative up till nth term, differentiating up till nth term, we get nth টার্ম অবধি যদি ডেরিভেটিভ করে যাও, এই নিয়মটা তুমি খেয়াল করে দেখো, 3 into 2 মানে এটা 3 ফ্যাক্টোরিয়াল অনেকটা হচ্ছে, 2 একা রয়েছে, 2 কে আমরা 2 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি। তাহলে যদি তুমি nth টার্ম অবধি ডেরিভেটিভ করো, এটা কোথা থেকে এলো, তাহলে nth টার্ম অবধি ডেরিভেটিভ করলে তোমার কি হয়ে যাবে, nth টার্ম অবধি ডেরিভেটিভ হয়ে গেলে এটা হবে f of n a equals to n factorial by 2 pi I, n factorial by 2 pi I integration over c f of z dz by z minus a to the power n plus 1। এটাই হচ্ছে, খেয়াল করে দেখো, কচির সেকেন্ড ফর্মুলা। This is Cauchy's second thing. This is Cauchy's second integral formula. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট নোট, এই নোটটা খেয়াল রাখবে, f টু দি পাওয়ার n a এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে dn dan of fa, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে তো হিসাব মতো, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে তো এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাই তো? এটাকে আমি এই জিনিসটাও লিখতে পারি dn dz n of fz at z equals to a। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, f of এই যে এই ডেরিভেটিভটা f of এর n এর ডেরিভেটিভ, এটাকে তুমি এটা অ্যাকচুয়ালি ধরা হচ্ছে এই জিনিসটা dn dan of fa, এই জিনিসটাকে আমি এটাও ধরতে পারি dn dnz of fz at z equals to a। ঠিক আছে তো, এইটা খেয়াল রাখবে। হলো এটা, এই অবধি হয়েছে? হ্যালো, আচ্ছা, তো এই ফর্মুলাটা আমরা এবার ইউজ করব নরমালি। f of an মানে আমি a দিয়ে ডেরিভেটিভ করতে যাব না, z দিয়ে ডেরিভেটিভ করব, তারপর z equals to a বসিয়ে দেব। তাহলে আমাদের কচির ফর্মুলা হলো, চলো কিছু আমরা এই রেসপেক্টে প্রবলেমস করি এবার, কচির ফর্মুলার অ্যাপ্লিকেশন। কিছু প্রবলেমস করা যাক। solve integration c z cube minus 6 by 3z minus I dz in the region modulus of z equals to 1। ঠিক আছে, এইটা ধরো দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে। সলিউশন করার আগেই তোমাকে কি করতে হবে, মডিউলাস অফ z equals to 1 টাকে দেখে নিতে হবে। মডিউলাস অফ z equals to 1 এটা কি রিপ্রেজেন্ট করছে, x স্কয়ার প্লাস y স্কয়ার equals to 1। তার মানে একটা সার্কেল যার সেন্টার কোথায় আছে,
এইটা কি রিপ্রেজেন্ট করছে? সার্কেল অফ রেডিয়াস 1 অ্যান্ড সেন্টার, সেন্টারটা কি, অ্যান্ড সেন্টার কোথায় হবে বলো? 0,0। হ্যাঁ, সেন্টার হচ্ছে 0,0। তাহলে এই যে আমি আঁকলাম, তো সার্কেলটা আঁকলাম এরম ভাবে আর্গান প্লেনে, এটা আমরা আগে প্রথম দিকে করিয়েছিলাম একদম। এই পয়েন্টগুলো কি হবে? এটা কত? 1, এটা -1, এইটা কি হবে বলো তো? এই পয়েন্টটা i, আর এই পয়েন্টটা হচ্ছে -i। তুমি এইভাবে একটু দেখে নেবে, ঠিক আছে? এইভাবে তুমি সার্কেলটা এঁকে সার্কেলের মধ্যে কোন কোন পয়েন্টস গুলো পড়ছে সার্কেলের এরিয়ার মধ্যে সেটা একটুখানি আন্দাজ করে নেবে। যেহেতু এখানটায় বলা রয়েছে রেডিয়াস 1, তাহলে এটা 1 হবে, এটা -1 হবে, এটা i হবে, এটা -i হবে। এবার কি বলেছে? নাও তোমাকে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা, কি দিয়েছে? z³ বাই এখানটা আছে 3z - i dz। এবার দেখো এই ফর্মুলাটা, এখানে কিন্তু z-a ফর্ম নেই, কিন্তু 3z আছে। এই তোমার ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে z-a ফর্মে আনতে হবে। এই পার্টটাকে, নিচের পার্টটাকে ব্রিং ইন j-a ফর্ম, z-a ফর্ম, এই ফর্মে আনতে হবে। তো কি করে আনবে এই ফর্মে? তুমি করবে কি, 1/3 কমন নিয়ে নাও। 1/3 যদি কমন নিয়ে নাও তাহলে তোমার এখানটায় কি থাকছে? ইন্টিগ্রেশন ওভার c z³ বাই z-i/3 dz। তাহলে এইটা কি বোঝাচ্ছে? thus the function is not analytic। কখন অ্যানালিটিক হচ্ছে না? is not analytic at z equals to, কোন জায়গায় গিয়ে আমার ইনফাইনাইট হয়ে যাবে? z equals to i/3 যখন হবে নিচের টার্মটা 0 হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে z-i/3 আছে, z যেমনি তুমি i/3 বসাবে নিচের টার্মটা 0 হয়ে যাবে, পুরোটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ফাংশনটা কোন পয়েন্টে অ্যানালিটিক হচ্ছে না? z-3 তে অ্যানালিটিক হচ্ছে না। বোঝা গেল? z-3 তে অ্যানালিটিক হচ্ছে না। এবার তাহলে তোমরা এখানটায় পেয়ে গেলে এর ভ্যালু, এ পয়েন্ট যেটা ছিল তার ভ্যালু কত হয়ে গেল? i/3। এবার তোমরা চেক করে বলো তো i/3 টা কি আমার এই সার্কেলের মধ্যে পড়ছে? i/3 টা কি সার্কেলের মধ্যে পড়ছে? পড়ছে তো। হ্যাঁ, এরম জায়গায় i/3 হবে। তার মানে আমার এই কার্ভের মধ্যে অ্যানালিটিক পয়েন্ট, আর যে নন অ্যানালিটিক পয়েন্টটা এই কার্ভের মধ্যে রয়েছে। খেয়াল রাখবে এই রিজনের ভেতরে নন অ্যানালিটিক পয়েন্টটা রয়েছে। তাহলে আমার এখানটায় কি অ্যাপ্লাই করব? কচির থিওরেম অ্যাপ্লাই করব নাকি কচির ইন্টিগ্রাল ফর্মুলাটা অ্যাপ্লাই করব? ফর্মুলাটা। ইন্টিগ্রাল ফর্মুলা। ইন্টিগ্রাল ফর্মুলাটা। দ্য পয়েন্ট, তাও ফার্স্ট একটা। হ্যাঁ, i/3 তো lies within the region hence we apply Cauchy's first integral formula। ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা, ফর্মুলাটা কি ছিল? f of a equals to 1/2 pi i integration over c f of z by z-a dz। এখানটায় a হবে কি? হেয়ার a হবে আমার 1/3 i/3 সরি, a হবে i/3 and fz টা কি হবে বলো তো?
এফজেডটা খেয়াল করো, এই যে ইন্টিগ্রেশনের উপরের টার্মটাই এফজেড হবে। তো আমার এখানটায় ইন্টিগ্রেশনের উপরে কি আছে 3, এখানটায় আমার আছে জেড জেড কিউব মাইনাস 6, তাহলে এফজেডটা হয়ে যাচ্ছে আমার জেড কিউব মাইনাস 6, তাহলে এখানে লিখবে জেড কিউব মাইনাস 6। তাহলে এই জায়গাটা খেয়াল করবে, দাস শুধু এই ইন্টিগ্রেশনটা কি জেড কিউব মাইনাস 6, জেড কিউব মাইনাস 6 নিচে আমার কি আছে জেড মাইনাস আই বাই 3, জেড মাইনাস আই বাই 3 ডিজেড। এটা আমার কি হয়ে যাবে বলো তো, কচির ইন্টিগ্রাল ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, এই পার্টটা আছে 2 পাই আইটাকে উপরে উঠিয়ে দাও, সেটা আমার হয়ে যাবে 2 পাই আই ইন্টু এফ অফ, বলো কি হবে ফর্মুলা দেখে I বলো by কি 3 হবে, এফ অফ কি হবে Z I cube by minus 3. 6. Oh, sorry. I by 3. আই বাই 3 হবে। এর ভ্যালুটা দেখো, এফ অফ এ, এখানে এ কোনটা, এ হচ্ছে আই বাই 3, তাহলে এখানটা এফ অফ আই বাই 3 বসিয়ে দেবে। তাহলে which is equals to 2 pi i, f এর ভ্যালুটা এবার তুমি বসিয়ে দাও, f টা কি আছে জেড কিউব বাই 6 মানে i বাই 3 হোল কিউব মাইনাস 6। এবার i বাই 3, আচ্ছা i কিউব কত হয়, i কিউব হয় মাইনাস i এর সাথে, তাহলে আমার এখানটায় হয়ে যাচ্ছে 2 পাই i, এখানটায় হয়ে যাচ্ছে মাইনাস i, আর 3 কিউব হচ্ছে 27 মাইনাস 6, এই জিনিসটা দাঁড়াচ্ছে। এই জিনিসটা আমার দাঁড়ালো। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা আমার শুধু এই পার্টটা বেরিয়েছে, কিন্তু আমার মেন প্রবলেমে কি ছিল, মেন প্রবলেমে কিন্তু খেয়াল করো একটা 1/3 সামনে ছিল, একটা 1/3 সামনে ছিল, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো সকলে গুলিয়ে ফেলে। এই একটা 1/3 সামনে ছিল, আর আমি এখানে শুধু আমি এই টার্মটা বার করলাম, তাহলে আমাকে এখানটায় 1/3টাও নিয়ে আসতে হবে। দাস 1/3, অ্যাকচুয়ালি তোমরা পুরো ফর্মুলাটা লেখো যেটা আমাদের এভালুয়েট করতে বলেছে। এভালুয়েট কি করতে বলেছে, এই জিনিসটা জেড কিউব মাইনাস 6 বাই 3z মাইনাস আই ডিজেড, এই জিনিসটা এভালুয়েট করতে বলেছে, হুইচ ইজ ইকুয়ালস টু আমার কি হয়ে যাচ্ছে যে 1/3 ইন্টিগ্রেশন ওভার c জেড কিউব মাইনাস 6 বাই নিচে আমার কি থাকছে জেড মাইনাস আই বাই 3 ডিজেড। এবার এই জিনিসটা খেয়াল করো, আমরা বার করে নিয়েছি, এই জিনিসটা এটা বেরিয়েছে, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 2 পাই আই বাই 3, এখানটায় আমার থাকছে মাইনাস আই বাই 27, আর এখানে আছে মাইনাস 6। তাহলে ক্যালকুলেট যদি করো, তাহলে আমার এখানটায় কত হচ্ছে, আই স্কোয়ার মাইনাসে প্লাস -1 হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 2 পাই, আর এখানটায় নিচে আমার কি থাকছে 27 ইন্টু 3, তাহলে 21, আর এখানটায় 6, নিচে হচ্ছে আমার 81 মাইনাস এখানটায় 3 2 6 হয়ে যাবে 4 পাই আই। এটা হচ্ছে আমার আনসার, দেখো হলো সবার? তো বুঝতে পারলে তো, এই এভালুয়েট করতে হলে আমাকে কিভাবে এগোতে হবে, জিনিসটা বুঝতে পারলে কিনা বলো? এইটা ছিল আমাদের ইউজ অফ কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। চলো আরো কিছু প্রবলেমস করাই, আর এইগুলো করতে গেলে তোমাদেরকে পার্সিয়াল ফ্র্যাকশনের ফর্মুলা ভালো করে মাথায় রাখতে হবে, পার্সিয়াল ফ্র্যাকশন যেভাবে করতে হয়। সলভ এই জিনিসটা ধরে দিয়েছে, ইন্টিগ্রেশন কস, আর তোমাদের কিন্তু এইগুলো থেকে আসার চান্সই বেশি, কিন্তু আগের গুলো থেকে কিন্তু আসার চান্স কম আছে, আগের গুলো থেকে খুব বেশি হলে 2-3 নম্বরের প্রশ্ন আসতে পারে, এখান থেকে বেশি প্রশ্ন আসবে। z - 3 dz,
in the region modulus of z equals to 1. ঠিক আছে, এইটা দিয়েছে। এবার পার্সিয়াল ফ্র্যাকশন সলভ করা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা করব কি, পার্সিয়াল ফ্র্যাকশন মেথড ইউজ করব এইটাকে ভাঙতে, কারণ এইটাকে তো নর্মালি আমরা এখান থেকে তো জেড মাইনাস এ ফর্ম আনতে হবে। তো এখানে তো দুটো আছে, তো জেড মাইনাস এ ফর্ম আমি কি করে আনতে পারি? আমি এখানে এই যে জিনিসটা রয়েছে জেড 2z মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 3, এই জিনিসটাকে আমি এইভাবে দুটো ভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে a 2z মাইনাস 1 প্লাস b z মাইনাস 3, পার্সিয়াল ফ্র্যাকশন যেভাবে করে আর কি। এই জিনিসটাকে শিখে রাখো, মনে করে নাও, এইগুলো আগে করেছিলে। তাহলে এখান থেকে তাহলে আমি কি পাচ্ছি, 1/2z ইন্টু জেড মাইনাস 3, সেটা আমার কি হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, এটা আমার হচ্ছে a ইন্টু জেড মাইনাস 3 প্লাস b ইন্টু 2z মাইনাস 1 বাই নিচে যে টার্মটা আছে সেই টার্মটাই রয়েছে 2z মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 3। এবার কি করছি, তাহলে এবার যদি তুমি ওপরে নিউমারেটর কম্পেয়ার করো, তাহলে আমি কি, তুমি কি পাবে, a ইন্টু জেড মাইনাস 3 প্লাস b ইন্টু জেড মাইনাস b ইন্টু 2z মাইনাস 1 ইকুয়ালস টু 1। ওপরে নিউমারেটরকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে এই জিনিসটা পাচ্ছ। বাই মেথড অফ ইন্সপেকশন, বাই মেথড অফ ইন্সপেকশন কি করবে, কখন তুমি বি কে, তুমি এর ভ্যালু বার করতে চাইছো, তার মানে বি কে জিরো করতে হবে। when বি কখন জিরো হবে, যদি তুমি জেড এর ভ্যালুটা বি কে জিরো করবে যখন এই টার্মটা জিরো হবে, when z equals to half, যখন z equals to half তখন আমার এই পার্টটা খেয়াল করো জিরো হয়ে যাবে। তাহলে a কত হচ্ছে, a ইন্টু 1/2 মাইনাস 3 প্লাস 0, এই সাইডটা জিরো হয়ে গেল, ইকুয়ালস টু 1। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস 5/2, a ইন্টু মাইনাস 5/2 ইকুয়ালস টু 1। তাহলে এর ভ্যালু কত বেরোচ্ছে, a ইকুয়ালস টু মাইনাস 2/5। একই রকম ভাবে বি যদি বার করতে হয়, এর ভ্যালু বেরিয়ে গেল 2/5, মাইনাস 2/5। বি বার করতে গেলে কি করবো বলো, বি বার করতে গেলে কি করবো, জেড ধরবো, জেড কে কত ধরবো, 3। হ্যাঁ ভেরি গুড। when z equals to 3, কারণ এর পার্টটাকে জিরো করতে হবে, তাহলে z equals to 3 করব, তখন আমার কি হয়ে যাচ্ছে, প্রথম পার্টটা জিরো হয়ে যাচ্ছে, প্লাস b ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1 ইকুয়ালস টু 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 3 to 6, 6 মাইনাস 1 5 হয়ে যাচ্ছে। তাহলে b ইকুয়ালস টু 1/5, b ইকুয়ালস টু কত বেরোলো আমার, 1/5। তাহলে 10, এই যে টার্মটা ছিল আমার 1/2z মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 3, এই টার্মটাকে এবার আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু মাইনাস 2/5, এর সাথে কি ছিল দেখে নি, এর সাথে ছিল 2z মাইনাস 1, এ হচ্ছে মাইনাস 2/5, তাহলে এখানটা আমি লিখলাম মাইনাস 2/5, নিচে 2z মাইনাস 1, আর বিটা প্লাস আছে, প্লাস 1/5 z মাইনাস 3। এই যে আমি দুটোকে ভেঙে নিলাম, এই দুটোকে আমি ভেঙে নিলাম, এবার আমি তাহলে ইন্টিগ্রেশনটা করতে পারবো। 10
আমার কি ছিল ইন্টিগ্রেশন, ওপরের ভ্যালুটা আমার কি ছিল cos ছিল, cos 2 পাই z, cos 2 পাই z dz বাই নিচের টার্মটা যেটা ছিল বসাবো 2z মাইনাস 1 ইন্টু z মাইনাস 3, এটা আমার কি হয়ে যাবে ইকুয়ালস টু হয়ে যাবে দুটো পার্টে নিচে করছি, হ্যাঁ দুটো পার্টে ইন্টিগ্রেশনটা ভেঙে নেবো। আচ্ছা এটা ওভার সি, ওপরে আমার কি থাকছে মাইনাস 2 cos 2 পাই z dz বাই 5 2z minus 1 plus integration over c cos 2 pi z dz by 5, নিচে আমার কি থাকবে z minus 3। হলো তো? এইভাবে ভেঙে নিলাম, এরপর আর কিছু করার নেই, এরপর আরামসে হবে। আচ্ছা ভেঙেই করি। নাও প্রথম পার্টটাকে নিয়ে আসছি, মাইনাস 2/5টাকে বাইরে নিয়ে আসো, মাইনাস 2/5 বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন cos 2 pi z বাই নিচে কি থাকছে 2z minus 1 dz। দেখো কি করতে হবে এখানটায়, এটাকে আমাকে z minus 1 ফর্মে নিয়ে আসতে হবে, z minus 1 ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে কি বার করব, z minus 1 ফর্মে যদি আনতে হয় আমাকে কি নিচ থেকে বার করতে হবে, আমাকে নিচ থেকে 2 বার করতে হবে, ঠিক কি না? মাইনাস 2/5 আমার 1/2 বার করলাম, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ওভার c cos 2 pi z dz বাই নিচে কি থাকবে z মাইনাস হাফ, নিচে আছে z মাইনাস হাফ। এবার আমাকে বলো তো z মাইনাস হাফটা কি সার্কেলের মধ্যে রয়েছে? Now z equals to 1/2 lies inside modulus of z equals to 1। আমার খেয়াল করো স্টার্টিং এ তোমরা দেখো, এটা আমি এই ছবিটা আঁকতে হতো, আমি এই ছবিটা আঁকিনি, এটা বলে দিয়েছে এই রিজনটা মডুলাস অফ z ইকুয়ালস টু 1। তো তুমি দেখো এই ফার্স্ট টার্মটা তুমি করছো, এই ফার্স্ট টার্মটার উপর ক্যালকুলেট করছো। তো এখানে তুমি কি করেছো 1/2টা বাইরে নিয়ে আসার ফলে এখানে z মাইনাস হাফ হয়ে গেছে। তো এবার z মাইনাস হাফটা আমার এই রিজনের ভেতরে থাকছে, ঠিক কি না? থাকছে তো নাকি একবার দেখিয়ে দেবো, একবার দেখিয়ে দিই। থাকছে। আচ্ছা তাহলে আর দেখাচ্ছি না, বুঝতেই পেরেছো হয়তো, কারণ জেড এই মডিউলাস মানে কি, তোমার এই উপরের ছবিটায় চলে গেলাম, আগের পেজের ছবিটায়, ওই তো a equals to half। হাফ মানে এরাম জায়গায় পড়বে সামওয়্যার, হ্যাঁ এরাম জায়গাটায় পড়বে এক্স অ্যাক্সিসে, এই জেড ইকুয়ালস টু হাফটা, তার মানে সার্কেলের ভেতরেই থেকে যাচ্ছে। এটা কিন্তু তোমাদেরকে অঙ্ক যদি আসে একবার একটু ছবি সাইডে এঁকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে তো? তাহলে সেই অবস্থায় এটা আমি কি লিখতে পারি, তাহলে দাস এখানটায় আমি কি অ্যাপ্লাই করব, দাস অ্যাপ্লাইং, এখানটায় আমরা ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব, পঁচিশ ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা, দাস অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাইং পঁচিশ ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা। আমরা এখানে কি পাচ্ছি এফ অফ এ, আচ্ছা একবার এই ফর্মুলাটা লিখেই দিই, এফ অফ এ ইকুয়ালস টু 1/2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মডিউলাস জেড মাইনাস এ ডিজেড। এখানটায় এ হচ্ছে আমার হাফ, আর এফ জেড যেটা আছে সেটা হচ্ছে আমার cos 2 পাই জেড, এফ জেডটা হচ্ছে cos 2 পাই জেড। তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি, ইন্টিগ্রেশন cos 2 পাই জেড dz বাই জেড মাইনাস হাফ ওভার সি
ইকুয়ালস টু এটা আমার কি হয়ে যাবে 2 পাই আই, 2 পাই টা উপরে নিয়ে গিয়ে গুণ করে দিয়েছি, 2 পাই আই ইন্টু এফ অফ হাফ। এফটা কি, এফটা হচ্ছে cos 2 পাই জেড, তাহলে এটা আমার হয়ে যাবে 2 পাই আই cos 2 পাই ইন্টু হাফ 2 পাই/2, দ্যাট ইজ cos পাই হয়ে গেল। cos পাই কি বেরোয়, cos পাই -1 কিনা, cos পাই -1, তাহলে আমার এখানটায় বেরোলো। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা খেয়াল রাখবে, ইন্টিগ্রেশন cos 2 পাই জেড ডিজেড বাই জেড মাইনাস হাফ, এইটা আমার বেরোলো -2 পাই আই। কিন্তু এইটা আমার বার করলে চলবে না, উপরে দেখে নাও -2/5 তার সাথে এটা রয়েছে, বা অ্যাকচুয়ালি এইটা রয়েছে, তাহলে পুরোটা আমি লিখবো দাস -2/5 ইন্টিগ্রেশন cos 2 পাই জেড, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এইগুলো গন্ডগোল হলেই গন্ডগোল। এখানে 2z-1 ছিল dz, এই জিনিসটা আমার হয়ে গেল কি -2/5 ইন্টু হাফ। এবার তোমার এই টার্মটা রয়েছে ইন্টিগ্রেশন ওভার সি cos 2 পাই জেড dz বাই নিচে কি থাকবে জেড মাইনাস হাফ। এই টার্মটার ভ্যালু আমরা বার করেছি, এই ইন্টিগ্রেশনের টার্মটার ভ্যালু আমরা বার করেছি -2 পাই আই। তাহলে সবকিছু কেটে কুটে থাকছে ইকুয়ালস টু -2/5 ইন্টু হাফ ইন্টু -2 পাই আই ইন্টু -2 পাই আই মাইনাস, তো হ্যাঁ -2 পাই আই। কেটে কুটে আমার কি বেরিয়ে থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, আরেকটা 2 থেকে যাচ্ছে, তাহলে 2/5 পাই আই। এটা বেরোলো ফার্স্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা 2/5 পাই আই। ঠিক আছে, এটা হলো সকলের, বলো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু এই যে সামনে কি কি গুণ হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। স্যার ইন্টিগ্রেশনটা একবার বুঝিয়ে দিন না। কোন ইন্টিগ্রেশন, এইটা? হ্যাঁ ওই মানে নিচটা ওই ইন্টিগ্রেশন সি cos 2 পাই জেড বাই জেড মাইনাস হাফ ডিজেড, ওইটা। মানে এই তো স্যার, এইটা তো, এই এইটা তো, এই দেখো কচিস ইন্টিগ্রাল ফর্মুলা এটা ছিল, হ্যাঁ স্যার। তুমি 2 পাই জেড কে এফ জেড ধরে নাও, cos 2 পাই জেড কে এফ জেড ধরে নাও, তাহলে ওপরের পার্টটা হ্যাঁ এফ জেড হয়ে গেল, আর এটাকে হাফ ধরে নাও। তাহলে তুমি এবার খেয়াল করো এই ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, এই বাই কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমার হবে 2 পাই আই এফ এ, হবে কি হবে না এই ইন্টিগ্রেশনের হ্যাঁ ভ্যালু। তো হ্যাঁ এখানে এফ জেডটা কি cos 2 পাই জেড, তাহলে এফ এটা কি হবে cos 2 পাই এ হবে, রাইট? ও বুঝেছি স্যার, বুঝেছি। তো এখানে cos 2 পাই এর ভ্যালুটা কত, হাফ, তাই জন্য এখানটায় cos 2 পাই/হাফ হয়ে গেল, সরি cos 2 পাই/2 হয়ে গেল, কেটে কুটে cos পাই পড়ে থাকলো, cos পাই এর ভ্যালু কত -1, বুঝেছি। তাহলে এখানে -2 পাই। এটা আমি কচিস ইন্টিগ্রাল ফর্মুলা করে ইন্টিগ্রেশনটা আনলাম, ঠিক আছে তো? তারপর করতে হবে কি, খেয়াল রাখতে হবে যে এই পার্টটা কিন্তু জাস্ট এই পার্টটা, তার আগে এই সামনে একটা টার্ম আছে -2/5 ইন্টু হাফ, সেইগুলো গুণ করে দিতে হবে, তবে গিয়ে ফাইনাল রেজাল্ট পাবো। যদি আমরা অনেক সময় এটা করতে গিয়ে ভুল করি, আমরা এই যে এটা পাই তো এই ভ্যালুটাকেই আমরা যোগ করে দিই, এই সামনের টার্মগুলো আমরা খেয়াল করি না যে সামনে কিছু একটা টার্ম ছিল, এই টার্মগুলো আমরা মিস করে ফেলি, তো এইগুলো যেন মিস না হয়, ঠিক আছে তো? তো এটা হলো এবার সেকেন্ডটা কি আছে, এই টার্মটা আমার কি আছে, ইন্টিগ্রেশন cos 2 পাই/জেড dz বাই 5 জেড মাইনাস 3। এবার এই টার্মটা বার করতে হবে, এইটাকে আমি কি লিখতে পারি, 1/5 বাইরে নিয়ে যাও, 1/5 বাইরে নিয়ে যাও, ইন্টিগ্রেশন cos 2 পাই/জেড dz বাই জেড মাইনাস 3।
here the integral is non-analytic, কোন পয়েন্টে অ্যানালিটিক হচ্ছে না? at z equals to 3 পয়েন্টে, রাইট? z equals to 3 তে আমার ইন্টিগ্রেশনটা নন অ্যানালিটিক হচ্ছে, হুইচ, আচ্ছা এবার বলো জেডটা আমার ওই রিজনের মধ্যে আছে কি নেই? নেই তো ওর মধ্যে, কারণ নেই। one which lies outside modulus of z1, modulus of z equals to 1, তাহলে হেন্স এই পুরো ইন্টিগ্রেশনটা cos 2 pi z dz by 5 z minus 3 remains analytic within the region modulus of z equals to 1. তাহলে এখানটা আমরা কি অ্যাপ্লাই করব? কচির থিওরেম অ্যাপ্লাই করব, Cauchy theorem. একদম, thus by Cauchy's theorem. Cauchy's integral theorem. Cauchy's integral theorem, integration cos 2 pi z dz by z minus 3, সামনে 5 আছে, is equals to কত হবে বলো? কত হবে? Cauchy's theorem কি বলে? 0 0 হবে, 0 0 হবে, আগের দিন যেটা করেছিলাম। Cauchy's integral theorem, যদি আমার পুরো ফাংশনটা আমার ওই রিজনের মধ্যে অ্যানালিটিক থাকে, কোনো নন অ্যানালিটিক পয়েন্ট যদি না থাকে, তাহলে ডাইরেক্ট 0 বসিয়ে দেব। তাহলে এবার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, দাস ফাইনাল রেজাল্ট কি ছিল? ইন্টিগ্রেশন cos 2 pi z dz বাই নিচে কি ছিল? z minus 2z minus 1 into z minus 3. প্রথম পার্টটা আমরা কি পেলাম? প্রথম পার্টটা পেয়েছি আমি 2/5 pi i পেয়েছি, সেকেন্ড পার্টটা কি পেয়েছি? 0 পেয়েছি। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি বেরোলো? 2/5 pi i। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। বুঝতে পারলে তো? দেখো কত মানে কায়দা করে করতে হলো পুরো জিনিসটাকে। এইটা ছিল আমার আলটিমেট ফর্মটা, এইটাকে আলাদা করে বার করলাম, এইটা করে আমি দেখলাম 2/5 pi i বেরোচ্ছে আর এটা 0 বেরোচ্ছে, তাহলে আলটিমেটলি করে দুটোকে একসাথে লিখে এটা হচ্ছে অ্যান্সার, 2/5 pi i। ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার ঠিক। চলো আরো কয়েকটা অঙ্ক করা যাক এটার উপর। solve z square plus 8 by z by 2 minus 3 by 2 dz। চলো এটা করো, at modulus of z equals to 4। চলো করো এটা, তোমরা এটা পারবে, আমিও করছি, তোমরাও আলাদা করে নিজেরা চেষ্টা করো, আমার আগে করার চেষ্টা করো।
দেখো এটা আসছে কিনা, হ্যাঁ স্যার, এটা এসছে। সবার হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। চলো আরেকটা করা যাক, পার্সিয়াল ফ্র্যাকশনের অঙ্ক। ইন্টিগ্রেশন 4 - 5z by z into z minus 1 into z minus 2 dz in region given by modulus of z equals to 1.5, modulus of z equals to 1.5. তো সবার আগে পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করবো এক্ষেত্রে। z into z minus 1 into কি আছে z minus 2, তাই তো? হ্যাঁ, z into z minus 1 into z minus 2, এটাকে আমি ধরবো az a by z plus b by z minus 1 plus c by z minus 2। ঠিক আছে, এটা ধরলাম। তাহলে অবভিয়াসলি আমার একবারে করে দিচ্ছি, আর বেশি লিখছি না। a এর সাথে আমার কি গুণ হবে, z1 z minus 1 আর z minus 2 গুণ হবে, প্লাস b এর সাথে কি গুণ হবে, b এর সাথে গুণ হবে z আর z minus 2, আর c এর সাথে গুণ হবে z আর z minus 1। পুরো জিনিসটা ইকুয়ালস টু 1। এবার সবার আগে আমাকে বার করতে হবে a বার করতে গেলে বাই মেথড অফ ইন্সপেকশন a বার করতে গেলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমায় দেখতে হবে যে b আর c এর সাথে z কমন আছে। তাহলে z যদি 0 নিই তো b আর c 0 হয়ে যাবে। at z equals to 0, at z equals to 0 আমার এটা কত হবে, -1 -2। তাহলে a হচ্ছে a ইন্টু -1 -2 প্লাস 0 প্লাস 0, বাকিগুলো 0 হয়ে গেল, equals to 1। তো -2 -1 +2 হয়ে গেল, which implies a equals to half বেরোলো, a equals to 1/2, a equals to half। এবার বার করব b বার করতে গেলে দেখা যাচ্ছে যে z এর a আর c এর মধ্যে z minus 1 আছে, তাহলে z equals to 1 at এক মিনিট, হ্যাঁ, at z equals to 1, প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে। বিটা কি হচ্ছে দেখা যাক, বিটার সাথে আমার হচ্ছে 1 আর -1, তাহলে বি এর সাথে হচ্ছে 1 -1, পরের পার্টটাও 0 হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 1। তাহলে বি হচ্ছে -1, and at z equals to 2 দেব। j equals to 2 দিলে আমার এটা 0 হয়ে যাবে, কারণ z minus 2 আছে, আর বিটা 0 হয়ে যাবে। তাহলে c টা থাকছে 2, আর এখানটা 2 - 1 1, তাহলে 0 + 0 + c
into 2 into 1 equals to 1, that gives, which implies c equals to 2, sorry, c equals to half. তাহলে খেয়াল করে দেখা যাক, a বেরোলো হাফ, a বেরিয়েছে হাফ, b বেরিয়েছে -1, আর c বেরিয়েছে 2, c ও বেরিয়েছে আমার হাফ। ঠিক আছে, স্যার বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এই টু টু এইটা তো এই রিজিয়নের মধ্যে পয়েন্টটা নেই, কিন্তু এখানে কনস্ট্যান্ট বের কোনটা কোনটা কোনটা? z ইকুয়ালস টু 2 যেটা নিলাম, হ্যাঁ 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 এখানে হ্যাঁ, এটা বাদ চলে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, রাইট। এই পার্টটা পরে, কিন্তু ওটা পরে ইন্টিগ্রেশন যখন করব তখন। কিন্তু এটা তো আমাকে বার করতেই হবে না, যদি ফর্মটাকে আমাকে আনতে হয়। নিতেই পারি, তাই তো? হ্যাঁ, ওটাকে কিন্তু আগে আমাকে তো এটা আনতেই হবে না। 1/z যেটা আছে, এই 1/z z-1 z-2, এটা করার জন্য তো আমাকে এই পুরো পার্টটাকে আনতেই হবে। কিন্তু হ্যাঁ, পরে যখন ইন্টিগ্রেশন করব ওই পার্টটা 0 হয়ে যাবে, কিন্তু দেখাতে হবে যে এই পার্টটা কেন 0 করছি। দাস এই জিনিসটা কি হবে, a ছিল, a বেরিয়েছিল হাফ, তাহলে আমার এটা হয়ে যাবে 1/2z, তারপরের টার্মটা b বেরিয়েছিল -1, তাহলে এটা মাইনাস করে দিই, মাইনাস 1/z-1, আর c ও আমার হাফ বেরিয়েছিল, প্লাস 1/2 into z-2, 2 into z-2। ঠিক আছে, তাহলে দাস যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা আমার কি ছিল, 4 - 5z, তাই তো? ইন্টিগ্রেশন 4 - 5z dz বাই পুরো জিনিসটা z into z-1 z-2 dz, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, is equals to, তিনটে ইন্টিগ্রেশন হবে, 4 - 5 z/2, 4/5, এখানে 2z হবে dz। আচ্ছা, এখানে সবগুলোতে c দিতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন ওভার c 4/4 - 5z বাই, এখানটায় কি ছিল নিচে, z-1, dz প্লাস ইন্টিগ্রেশন ওভার c 4/5z, 4 - 5z, এখানটায় আমার পড়ে থাকছে z-2, ও একটা সামনে 2 থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আলাদা আলাদা করে যদি বার করি, আচ্ছা প্রথম পার্টটা যদি বার করি, 1/2 ইন্টিগ্রেশন 4 - 5z বাই, নিচে আমার কি আছে, z আছে, z থাকা মানে কি, এখানটায় কোন পয়েন্টে আমার ইয়ে রয়েছে, অ্যানালিটিসিটি আছে, এটা তো 0। হ্যাঁ, z a equals to 0। তাহলে এখানটায় আমি যদি এখানটায় এটাকে আমি এভাবে সাইডে লিখে রাখছি যে z কে আমরা ধরবো z equals to 0, z-0, তাহলে এখানটা বলবো here a equals to 0। আচ্ছা, তাহলে আমরা তো এখন অনেকটা শিখে গেছি, তাহলে আমি আর বেশি লিখছি না, তাহলে আমি জাস্ট এখানটায় লিখে দিতে পারি, এই ইন্টিগ্রেশনের জায়গায় কি হবে, এই ইন্টিগ্রেশনটার জায়গায় কি হবে, একবারে লিখতে পারি 2πi f of 0, একবারে লিখতে পারি। ওয়ান বাই টু ইন্টু টু পাই আই, এফটা কি এক্ষেত্রে, এফটা হচ্ছে, এটাও লিখে রাখি, এফ জেড যেটা, সেটা হচ্ছে আমার 4 - 5z, এফ জেডটা হচ্ছে 4 - 5z, তাহলে এফ জিরোটা কি হয়ে যাবে, অবভিয়াসলি 4 আসবে, 4 - 5 into 0,
তাহলে আমার এফ জিরোটা আমার বেরোবে 4। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে আমার আলটিমেটলি দেখো এটা ফার্স্ট টার্মটা বেরোচ্ছে পুরোটা। এখানে আমি কিন্তু সামনের হাফটাকেও কনসিডার করে নিয়েছি। এটা আমার বেরোচ্ছে 4πi। এখানে বাইরে লিখে রাখতে হবে বাই কচিস ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা, বাই কচিস ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, তাহলে এবার সেকেন্ডটা বার করি। সেকেন্ড টার্মটা কি আছে দেখা যাক। এইটা আছে মাইনাস, আচ্ছা মাইনাসটা আপনার ধরছি না, এই টার্মটা ধরছি z-1 ইন্টিগ্রেশন 4 - 5z বাই z-1 dz ওভার c। এটা কত হবে আমার? এটা ইকুয়ালস টু একই নিয়ম 2πi একবারে লিখলাম, এখানটায় a ইকুয়ালস টু 1 আছে, a ইকুয়ালস টু 1, তাহলে f অফ a, f অফ এখানে 1 করে দেব, which is equals to 2πi into 4 minus 5, 4 minus 5, that is minus 2πi বেরোচ্ছে। আর লাস্ট ইন্টিগ্রাল যেটা আছে এই পার্টটা, যেহেতু এখানে আমার z equals to -2 আছে, which lies outside z, ওই রিজনটা z মডুলাস অফ z equals to 1.5, তাই জন্য এই পার্টটা 0 হয়ে যাবে। অ্যান্ড ইন্টিগ্রেশন ওভার c 4 - 5z সরি বাই নিচে কি ছিল 2 into 2z-2 dz is equals to 0 as z equals to 2 lies outside, z equals to 2 lies outside modulus of z equals to 1.5, thus applying কি অ্যাপ্লাই করেছি এক্ষেত্রে? থিওরেম। কচিস থিওরেম, ইন্টিগ্রাল থিওরেম, কচিস ইন্টিগ্রাল থিওরেম। ঠিক আছে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, সেকেন্ড পার্টটা মাইনাস বেরোলো, আর থার্ড পার্টটা -2πi, থার্ড পার্টটা 4πi বেরিয়েছে। তাহলে দাস ফাইনাল ফর্মটা দাস কি ছিল? 4 - 5z by z into z-1 into z-2 dz। প্রথম পার্টটা আমার কি বেরিয়েছিল? প্রথম পার্টটা বেরিয়েছিল আমার 4πi। তারপরে একটা খেয়াল করবে মাইনাস ছিল, মাইনাস অফ -2πi, তারপরের টার্মটা প্লাস 0, তো আলটিমেটলি সব ক্যালকুলেট করে বেরোলো হচ্ছে 6πi। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের এটা বেরিয়েছে আশা করি। এই জায়গাগুলো খেয়াল রাখবে, যেমন ধরো এখানটা একটা মাইনাস ছিল, অনেক সময় হয় কি মানে যখন এটা বসাবে না তখন তোমরা একবার ওপরের ফর্মুলাটা দেখে নেবে, কারণ তোমরা তো ভাগ করে করলে, এই ওপরের ফর্মুলাটা একবার দেখে নেবে যে এখানে কি ছিল। যেমন এইখানটায় সামনে মাইনাস ছিল, তো এই ভ্যালুটা আমরা বার করেছি, তো আমাকে মাইনাস অফ -2πi বসাতে হবে। ঠিক আছে, হলো এটা। আচ্ছা, এবার সেকেন্ড ফর্মুলার কিছু আমরা প্রুফ দেখি, কিছু ইউজ দেখি। সলভ এইটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার 2z by z+1 whole to the power 4 in region modulus of z equals to 2।
ঠিক আছে, দেখো এইটা দিয়েছে, এই প্রবলেমটা দেখো, এখানটায় তোমার এখানটায় কি জেড টু দি পাওয়ার কত আছে 4, তার মানে এখানটায় আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, কচির সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা। আচ্ছা এখানটায় খেয়াল রাখো অ্যানালিটিক ফর্মুলাটা কি, আহা here the integral is analytic, is non-analytic. At z equals to -1, তাই তো, z equals to z plus 1 আছে, তার মানে এটা কোন পয়েন্টে অ্যানালিটিক হচ্ছে না, z equals to -1 এ, which lies within the region modulus of z equals to 2। একবার সাইডে ছোট্ট করে দেখিয়েও দেবে ছবিটা, এটা হচ্ছে 2 minus 2 2i minus 2i, আর এটা হচ্ছে মডুলাস অফ জেড ইকুয়ালস টু -1, মানে সামওয়্যার এইখানটায় -1 এইখানে পয়েন্টটা রয়েছে আনঅ্যানালিটিক পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমার কি হচ্ছে, এটা আমার লাইজ করছে, তাহলে হেন্স হিয়ার উই অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করব, কচিস সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা, কচিস সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা। সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা কি ছিল একবার লিখে নেওয়া যাক। সেকেন্ড ইন্টিগ্রাল ফর্মুলা ছিল এফ অফ nth ডেরিভেটিভ অফ এফ এ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি, এখানটায় আমার কি হবে, এফ অফ জেড বাই জেড মাইনাস এ, আরে কি হচ্ছে, z minus a হোল টু দি পাওয়ার n plus 1 dz, এটাই হচ্ছে তো। এবার এখানে কম্পেয়ার করে তুমি বলো তো n কত, হ্যাঁ 4 3 n plus 1 টা 4, 3 হ্যাঁ n plus 1 equals to 4, তাহলে n আমার কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, n equals to 3। তাহলে আমার এখানটায় আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি f3a, মানে থার্ড ডেরিভেটিভ হবে, তিনবার ডেরিভেটিভ হবে, ইকুয়ালস টু এখানটায় কি আছে n ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি, এখানটায় আমার fz টা কি হবে, fz টা একবার দেখে নেওয়া যাক কি আছে, fz আছে হচ্ছে e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z বাই নিচে z প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 dz। আমার কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশনটা বার করা, তাহলে অবভিয়াসলি এই ইন্টিগ্রেশনটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার সি e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z বাই এখানটায় হচ্ছে z প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 dz, এটা আমার কি হয়ে যাবে, অবভিয়াসলি 2 পাই আই বাই 3 ফ্যাক্টোরিয়াল
থ্রি ফ্যাক্টোরিয়ালটা নিচে চলে আসবে। আচ্ছা এফ অফ এইটাকে আমি কি লিখতে পারি, কি বলেছিলাম আমি, এটা বলেছিলাম না, এটা লিখতে পারবো d3 dz, d3 dz অফ এখানটায় e টু দি পাওয়ার 2z at z equals to a, z equals to a কত, -1, এটা কত -1 তো এক্ষেত্রে, হ্যাঁ z a হচ্ছে এক্ষেত্রে -1, খেয়াল রাখবে at z equals to -1। মনে আছে এটা বলেছিলাম যে f কিউব a সেটা অ্যাকচুয়ালি হবে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z, ট্রিপল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z at z equals to a, মানে z equals to 1। তাহলে এবার এটা বার করলেই তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা 3 বার ডেরিভেটিভ হলে কি হবে, আচ্ছা এখানে তো 2 পাই i যেমন ছিল তেমন বসালাম, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে এখানে 6 হবে, আর এখানটায় যদি তুমি এটা 3 বার ডেরিভেটিভ করো e টু দি পাওয়ার 2z থাকবে, 2টা 3 বার নামবে, তাহলে 8 হয়ে যাবে, 8 e to the power 2z at z equals to 1, at z equals to -1। তাহলে এখানটা আমি -1 বসিয়ে দেবো, -1 বসালে এটা আমার হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এটা আমার কত হচ্ছে, 8 2 3 6, তাহলে 8/3 পাই i e to the power -2, এটাই বেরোচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের অ্যান্সারটা। এবার তুমি ক্যালকুলেটরের মধ্যে চাইলে e টু দি পাওয়ার -2 এর ভ্যালুটা বসিয়ে দিতে পারো, তাহলে যেটা হবে সেটা একবারে লিখতে পারো, বা এখানেও ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তো সহজ কি না অঙ্কগুলো বলো, অঙ্কগুলো কিরকম? স্যার বলছিলাম যে ডিনোমিনেটরে যদি অনেকগুলো মাল্টিপ্লিকেশন একটু যেটা আগের বার করলাম তখন, বুঝতে পারছি না, ডিনোমিনেটরে কি বলছো? মানে জেড মাইনাস এক্স হলো সেগুলো মানে পাওয়ার আছে, তো তুমি বলছো যে অনেকগুলো মান আর পাওয়ার, তোমাকে ওই পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে ভাগ করে নিতে হবে প্রথম কথা। তুমি বলছো যে যদি এখানে পাওয়ার থাকতো তাহলে কি করতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে জেড হ্যাঁ মাইনাস এ জেড একই মাইনাস কাজ, এরকম। একই কাজ, তুমি এইটাকে ভাগ করে নিলে, এটাকে ভাগ করে নিলে অনেকগুলো টুকরোতে, তারপর তুমি ওটাকে ইয়ে করতে পারো, অনেকগুলো এরকম ওই পার্সিয়াল ফ্র্যাকশনের ফর্মুলায় ভাগ করে নিলে, ভাগ করে নিয়ে তোমার ধরো তোমার তখন কি হবে, তোমার এই যে যখন এটাকে ভাগ করছো, তিনটে টার্ম যে বেরোলো, একটা টার্মের স্কোয়ার থাকবে, এইখানে তোমাকে তখন সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলে তো? যখন যেখানে দেখো যেমন ধরো এইটার ক্ষেত্রে আমি এখানে এই দুটোর ক্ষেত্রে কচির ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এটার ক্ষেত্রে কিন্তু কচির থিওরেম অ্যাপ্লাই করেছি, কারণ কি আমার এই পয়েন্টটা বাইরে লাই করছিল। তো সেরকম ভাবেই তোমার যদি এইখানটায় যদি স্কোয়ার টার্ম থাকে, সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, এখানটায় তুমি অন্য একটা ভ্যালু বসাতে পারবে, মানে ওই কচিস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করতে পারবে। আর এরপরে আচ্ছা আরেকটা ইন্টিগ্রাল ফর্মুলার একটা অঙ্ক করিয়ে দিই। এরপর তোমাদের যেটা করানো হবে সেটা হচ্ছে রেসিডিউ যখন করবে তখন তুমি দেখবে এই অঙ্কগুলোকে আরো ইজিলি করতে পারছো, এই যে অঙ্কগুলো যেগুলো আমরা এখন করলাম রেসিডিউ ফর্মুলায় ফেললে আরো ইজিলি হবে। সলভ ইন্টিগ্রেশন, আরে কি প্রবলেম হচ্ছে, সাইন, আহা মনে হচ্ছে আবার আপডেট নিচ্ছে, সাইন জেড বাই এখানে জেড মাইনাস পাই বাই সিক্স হোল স্কোয়ার ডিজেড, এটাকে সলভ করতে হবে ইন রিজন মডিউলাস অফ জেড ইকুয়ালস টু 1, মডিউলাস অফ জেড ইকুয়ালস টু 1 এটা দিয়েছে। ধরো যখন এরকম অঙ্ক দেবে, এটাও অবভিয়াসলি এখানে 2 আছে, মানে বুঝতেই পারছো কি অ্যাপ্লাই করবো এখানটায় বলো,
ফার্স্ট না সেকেন্ড, কোন ইন্টিগ্রাল ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? সেকেন্ড। সেকেন্ডটা হবে। এক্ষেত্রে আমরা করব কি, যখন আমাদের এখানটা আগে দেখতে হবে দ্য অ্যাবভ ইন্টিগ্রাল is non-analytic z equals to কোথায়, মাইনাস z equals to পাই বাই 6 এ আমার নন অ্যানালিটিক হচ্ছে। এবার পাই বাই 6 এর ভ্যালুটা কত? পাই এর ভ্যালু হচ্ছে 3.14 বাই 6 করো, দেখো কত বেরোচ্ছে। আমার যা মনে হয় ইট ইজ ক্লোজ টু হাফ বেরোবে, ঠিক কিনা? উপরে 3 আছে, নিচে 6 আছে, তাহলে ক্লোজ টু হাফ। দাস এটা দেখে নিতে হবে যে আমার লাই করছে কিনা, আমার ওই রিজনটার মধ্যে লাই করছে কিনা সেটা কিন্তু আগে দেখে নিতে হবে। তো দাস z equals to pi by 6 lies inside the region modulus of z equals to 1, ঠিক আছে? hence applying first integral formula, sorry second, hence applying Cauchy's second integral formula, কি ছিল ফর্মুলাটা আরেকবার দেখা যাক। f of na equals to n factorial by 2 pi I, নাকি 2 pi I by n factorial, কি ছিল গো? হ্যাঁ, n factorial by 2 pi I, 2 pi I integration over c f of z dz by z minus a whole to the power n plus 1. Comparing we get n এর ভ্যালু কত বেরোচ্ছে এক্ষেত্রে? n plus 1, n plus 1 equals to 2, which implies n equals to কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে, n equals to 1. Thus first derivative f prime a দাঁড়াও এক মিনিট, f prime a যেটা, সেটা আমার কি হবে? f prime a equals to 1 by n factorial, n কত বেরোলো? n এ বেরোলো 1, তার মানে 1 factorial by 2 pi I, 1 factorial by 2 pi I, এখানটায় আমার কি থাকবে পরের পার্টটায়? ইন্টিগ্রেশন sin z বাই, নিচে আমার কি ছিল? z minus pi by 6 whole to the power স্কোয়ার, মানে whole to the power 2, মানে z স্কোয়ার। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? which implies integration sin z by z minus pi by 6 whole square dz equals to 2 pi I f of কি হবে? pi by 2 হবে, sorry pi, right? What is f in this case? f টা কত? বলো? ওই তো sin f prime হবে, sin pi f prime হবে, f টা কত? sin z,
তো এ প্রাইম হওয়া মানে কি, ডিডিজেড অফ সাইন জেড at z equals to pi by 3, sorry pi by 6, z equals to pi by 6। তাহলে ddz করলে কত হয়ে যাবে, cos z হয়ে যাবে, তাহলে 2 pi I cos z at z equals to pi by 6। তাহলে cos pi by 6 কত হচ্ছে, cos 30 ডিগ্রি হচ্ছে, রাইট? তো 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার হচ্ছে আমার √3 pi I। এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু মানে কোনোবার আমার মনে হয় এটা টিআইএফআর বা জেস্ট কিছুতে দিয়েছিল, তো এইরকম অঙ্ক কিন্তু আসে, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, মার্ক করে রাখি। এই টাইপের অঙ্ক কিন্তু খুব আসে, সাইন জেড কস জেড দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে বরং এই অবধি থাকুক, নেক্সট দিন নতুন পার্ট স্টার্ট করব, কচির ইন্ট্রিগাল রেসিডিউ, কচির রেসিডিউ থিওরেম স্টার্ট করব।